নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আপনারা নিঃসন্দেহে এতক্ষণ জানেন যে নেট ইউজি কাণ্ডে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে তাদের হলফনামা গতকালই জমা দিয়েছে সিবিআই, কেন্দ্রীয় সরকার এবং একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তারা প্রত্যেকেই জানিয়েছে এক সুরে যে নতুন করে পরীক্ষা নেওয়ার দরকার নেই, দুর্নীতি খুব বড় আকারে হয়নি। আর এই আবহে আমরা এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ পাচ্ছি, দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো যে নেট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে যে মূল অভিযুক্ত বা কিংপিং বলা হচ্ছে, যাকে সিবিআই যাকে কিংপিং মনে করছে, সেই কিংপিং গ্রেফতার। পাটনা থেকে রাকেশ রঞ্জন ওরফে রকিকে গ্রেফতার করলো সিবিআই। রকির 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রকির খোঁজে পাটনা এবং কলকাতা সংলগ্ন 4 জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি আপনাদের জানিয়ে রাখতে চাইব, নেট কাণ্ডে ইতিমধ্যেই 2 জন গ্রেফতার। এবং এই মুহূর্তের আরো একটা ব্রেকিং নিউজ দর্শকদেরকে জানাতে চাইব, নেট ইউজি কাণ্ডে এনটিএর 2 জন অবজারভারকেও গ্রেফতার করলো সিবিআই। নেট ইউজি কাণ্ডে 2 জন অবজারভারকেও গ্রেফতার করা হয়েছে। এনটিএ অবজারভার ছিলেন তারা, মূলত পরীক্ষা কন্ট্রোলের দায়িত্বে, এক্সামিনেশন কন্ট্রোল সেন্টারের দায়িত্বে তারা ছিলেন, যেখানে 1200 জন স্টুডেন্ট তারা কিন্তু এই দায়িত্বে ছিলেন, 1200 জন স্টুডেন্টের পরীক্ষার দায়িত্বে ছিলেন, এমনও খবর আমরা পাচ্ছি। এই মুহূর্তে আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব, বড় খবর যে নেট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডে একের পর এক গ্রেপ্তারি কিন্তু চলছে। আজ দিনভর এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। নেট ইউজি কাণ্ডে এখনো পর্যন্ত আজ দিনভর 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন কিংপিং রাকেশ রঞ্জন, এবং আমরা যা খবর পাচ্ছি এই মুহূর্তে আরও 2 জন এনটিএ অবজারভারকেও গ্রেফতার করেছে সিবিআই, যারা কিনা 1200 স্টুডেন্টের পরীক্ষার দায়িত্বে ছিল। তাদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। রকির খোঁজে পাটনা, কলকাতা সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। অবশেষে পাটনা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দেখতে পাচ্ছেন কিংপিং এর ছবি। আমরা আজকে আলোচনায় আসবো এই প্রসঙ্গে, এবং একই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনায় আসবো যে সংখ্যালঘু মহিলারা তারা এতদিন ভারতবর্ষের মধ্যে বাস করলেও তারা কিন্তু হিন্দু মহিলাদের মতো তার স্বামী বিচ্ছেদ হওয়ার পর তার স্বামীর কাছে কোনোভাবেই তারা খোরপোশের দাবি করতে পারতেন, আইনি স্বীকৃতি ছিল না। এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে এই স্বীকৃতি তারাও পাবেন। এবং গুরুত্বপূর্ণ 2টি খবর নিয়ে আমরা আজকে আলোচনা করব বিশিষ্টদের সঙ্গে। কিন্তু প্রথমেই নেট ইউজি কাণ্ডে দিনভর কি হলো, সুপ্রিম কোর্টে কি জানানো হলো বিভিন্ন তরফে, দেখুন প্রতিবেদন। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিটে প্রশ্ন ফাঁস কাণ্ডে যথেষ্ট অস্বস্তিতে কেন্দ্র সরকার। সুপ্রিম কোর্টে একাধিক আবেদনে দাবি করা হয় প্রশ্ন ফাঁসের কারণে নিট 2024 পরীক্ষা বাতিল করা হোক। সেই মামলার শুনানিতে গত 8ই জুলাই সুপ্রিম কোর্ট জানায় সব পক্ষকে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে যাবতীয় তথ্য আদালতে জমা দিতে হবে 48 ঘন্টার মধ্যে। সেই মতো বুধবার আদালতে হলফনামায় কেন্দ্র জানিয়েছে বড় মাপের দুর্নীতি হয়নি, তাই ফের পরীক্ষা নেওয়ার দরকার নেই। এনটিএ জানিয়েছে কোনো প্রশ্ন হারায়নি বা কোনো ট্রাঙ্ক ভাঙার খবর নেই। সিবিআই জানিয়েছে নিট ইউজির প্রশ্ন বহু রাজ্যে ছড়িয়ে পড়েনি। চলতি মাসের 8 তারিখের শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা স্পষ্ট, মেনে নিয়েছিল এনটিএও। নতুন করে পরীক্ষার জন্য আবেদনকারীরা সরব হলেও সিবিআই কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল প্রশ্নপত্র ফাঁসের মাত্রা কত ছিল বা কতগুলি রাজ্যে প্রশ্নপত্র ছড়িয়েছিল। পরীক্ষার সকালে পরীক্ষার্থীদের উত্তর মুখস্থ করানো হয়, তাহলে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপকতা বেশি নয়। প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলে তা বেশি জায়গায় ছড়াতে পারে। কোন প্রার্থীরা কারচুপি করেছেন সেটা চিহ্নিত করতে না পারলে নতুন পরীক্ষার প্রয়োজন হবে। এসব প্রশ্নের প্রেক্ষিতেই সিবিআই স্পষ্ট জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় নয় বরং স্থানীয়ভাবে প্রশ্ন ফাঁস হয়েছিল।
তাই অসমর্থিত আশঙ্কার ওপরে নির্ভর করে 23 লক্ষ পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় বসানোর প্রয়োজন নেই বলেই মনে করেছে কেন্দ্র। এই অবস্থায় জুলাই মাসেরই তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং শুরু করতে চায় কেন্দ্র। হলফনামায় এনটিএ একাধিক প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। পাটনায় সন্দেহজনক পরীক্ষার্থীদের কেউই ভালো মার্কস পাননি, পরীক্ষার স্বচ্ছতা এতে নষ্ট হয়নি। শহর, রাজ্য, এমনকি সেন্টার ধরে ধরে পরীক্ষার ফল বিশ্লেষণ করা হয়েছে। প্রথম 11,000 ব্যাংক করা পরীক্ষার্থীরা দেশের সব কোণেই ছড়িয়ে আছে। রাজস্থানে এক জায়গায় ভুল প্রশ্ন বিলি করায় পরীক্ষার্থী পরীক্ষা না দিয়েই হল ছাড়ে। সেই সব পরীক্ষার্থীর মাধ্যমে কিছু প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছিল। বৃহস্পতিবার শুনানি শেষে 18 জুলাই নিট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমরা এই নিয়ে আজকে আলোচনায় যাব। আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন আমি পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি মুখপাত্র। স্নেহায়ন, তোমাকে স্বাগত। রয়েছেন প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। প্রদীপ্ত, তোমাকে স্বাগত। রয়েছেন পার্থ মুখোপাধ্যায়, কংগ্রেস মুখপাত্র। পার্থদা, আপনাকে স্বাগত। কাজী মাসুম আক্তার, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন দেবজ্যোতি কর, নিট মামলাকারী, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি এই প্রসঙ্গে আলোচনায় যাব, অবশ্যই প্রত্যেকের রিয়াকশন নেব, কিন্তু এই মুহূর্তে আপনাদের প্রতিবেদন আমি একটু দেখাতে চাইবো, যে প্রতিবেদন নিয়ে আপনাদেরকে আমরা বারবার বলছি যে আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে আমি একবার স্নেহায়নের কাছে সরাসরি চলে যেতে চাইবো। স্নেহায়ন, পরিষ্কারভাবে কেন্দ্রের পক্ষ থেকে, কেন্দ্রের 3টি সংস্থা তারা জানিয়ে দিল যে পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমরা একই সঙ্গে বলছো দুর্নীতি হয়েছে, তোমরা মনে করছো যে দুর্নীতি হয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছো। সুপ্রিম কোর্ট পর্যন্ত গত 8 তারিখের শুনানিতে জানিয়ে দিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু কেন পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছো না? কেন পরীক্ষা নেওয়াতে তোমাদের এত আপত্তি? আমি সেটাতে আসছি। প্রথম কথা হচ্ছে, তুমি যেটা বলছো সেটা এডুকেশন মিনিস্ট্রির তরফ থেকে বা এনটিএর তরফ থেকে স্বীকার করা হয়েছে যে কিছু কিছু জায়গায় কয়েকটা ইনস্টিটিউটে পেপার লিকের ঘটনা এটা কিন্তু ঘটেছে। আমাদের তরফ থেকে কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করা হয়নি। যারা যারা এর সাথে অভিযুক্ত তাদের সবাইকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনার কিন্তু কাজ চলছে। অলরেডি তোমরাই খবর সম্প্রচার করছো যে কিংপিন অবধিও কিন্তু গ্রেফতার হয়েছে। এবার বিষয় বলি, আজকে যেটা কেন্দ্রীয় সরকার এপিডভিট করে জানিয়েছে যে হোয়াইট স্প্রেড ম্যাল প্র্যাকটিস হয়নি। হোয়াইট স্প্রেড ম্যাল প্র্যাকটিস হয়নি কেন বলছে, বা তোমার যে প্রশ্নটা যে আবার আমি পরীক্ষাটা কেন নেব না, এই পরীক্ষার সাথে যুক্ত 24 লক্ষ ছাত্রছাত্রী। আর যেটা তদন্তে এখন অব্দি উঠে এসছে যে এই লিকড কোশ্চেন পেপার পৌঁছেছে কতজনের কাছে না 47 জনের কাছে, যার মধ্যে 30 জন গোদরায়, 17 জন পাটনায়, এবং এই 47 জনেরকেই তাদের যে রেজিস্ট্রেশন সেটা বাতিল করে দেওয়া হয়েছে। এই জন্য কেন্দ্রীয় সরকার যেটা জানিয়েছে সুপ্রিম কোর্টে যে এই অল্প সংখ্যক ছাত্রছাত্রী যারা এই ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত ছিল তার জন্য এই 24 লক্ষকে সাফার করার এই মোমেন্টে প্রয়োজন নেই, কেননা জুলাইয়ের 3rd উইক থেকেই কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে। আমরা দুর্নীতির গোড়া অবধি পৌঁছাতে সচেষ্ট, কিন্তু আমরা তার সাথে সাথে এই এত বৃহৎ সংখ্যক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়েও কিন্তু চিন্তিত। না, আমি তুমি যে কথাটা বলছো পরিষ্কারভাবে যে ম্যাল প্র্যাকটিস হয়েছে, এটা স্বীকার করছে, ম্যাল প্র্যাকটিস হয়েছে। আজকে একই সঙ্গে সুপ্রিম কোর্টে সিবিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ম্যাল প্র্যাকটিসের ক্ষেত্রে যদি যে ইনস্টাগ্রামে যে ছবিটি পোস্ট করা হয়েছিল সেই ছবিটি সম্পূর্ণ জাল এবং ভুয়ো। রাজস্থানে একটি পরীক্ষা কেন্দ্রে কিছু পরীক্ষার্থী তারা সেখানে প্রশ্নপত্র ভুল দেওয়া হয়েছিল, পরে সেটাকে শুধরে নেওয়া হয় এবং তারা যখন পরীক্ষা কেন্দ্রে ঢোকে তখন দেখে ভুল প্রশ্ন, তারা সবাই বেরিয়ে যায় এবং সেই প্রশ্ন ভাইরাল করা হয়। অর্থাৎ আমরা যদি পরিষ্কার এর মানে ব্যাপকতা বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে কোথাও না কোথাও এই পরীক্ষাতে গাফিলতি ছিল। এখনই তোমরা কেন সিদ্ধান্তে উপনীত হয়ে যাচ্ছ সুপ্রিম কোর্টের রায় আসার আগে যে তোমরা কাউন্সিলিংয়ে চলে যাবে, পরীক্ষা নেবার দরকার নেই? সুপ্রিম কোর্টের রায় অবধি অপেক্ষা করতে পারছো না? ডেফিনেটলি দেখো, সুপ্রিম কোর্ট তার রায় দেবেই, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যেটা বলছো যে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, প্রায় 1 মাস হয়ে গেল। এবার এই কাউন্সিলিংটাও দরকার, এদের তো একটা পাঠ্যক্রম আছে, এদের তো শিক্ষা বর্ষ আছে, সেটাও শুরু করা দরকার আছে। কিন্তু তুমি যেটা বলছো যে আগামী দিনেও তো হতে পারে যে কোনো রকমের আরো কোনো দুর্নীতি বেরিয়ে আসলো, আরো ছাত্রছাত্রী বা আরো কোনো দুষ্কৃতি, যাই হোক, এই যে সেই এক্সাম মাফিয়া বলা হচ্ছে, এদের আরো কোন খবর পাওয়া গেল। সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার এবং সিবিআই বোথ জানিয়েছে সুপ্রিম কোর্টে যে
আগামী দিনে যদি কোনো ছাত্রছাত্রীকে পাওয়া যায় ডিউরিং দ্য টাইম অফ কাউন্সিলিং বা ইভেন আফটার অ্যাডমিনিস্ট্রেশন যে সে এই ম্যাল প্র্যাকটিসের সাথে যুক্ত আছে, তাহলে এইখানেই আমার প্রশ্ন, আর এখানেই আমার প্রশ্ন থাকবে হচ্ছে প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, এখনো পর্যন্ত শিওর নয় কেন্দ্র সরকার, যদি কোনো এমন ঘটনা সামনে আসে কাউন্সিলিং শুরু হওয়ার পর, তখন সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া, মানে 100% ক্লিয়ার নয় সিবিআই, 100% ক্লিয়ার নয় এনটিএ, 100% ক্লিয়ার নয় কেন্দ্র, তাও পরীক্ষাটা আবার নতুন করে নেওয়ার দরকার নেই কাউন্সিলিং শুরু করার পক্ষে। তো তোমার মনে থাকতে পারে প্রায় 9 লক্ষ মানুষ ইউজিসি নেট দিয়েছিল, ইউজি নিট বাতিল হয়নি, ইউজিসি নেট সন্ধেবেলায় পরীক্ষা শেষ হলো, পরের দিন বিকেল বেলার মধ্যে বাতিল হয়ে গেল। তাহলে কি এমন নিটে হলো যে বাতিল হলো না, যেখানে কেন্দ্র এত সাফাই গাইছে, আর কি এমন নেটে হলো যে নেট বাতিল হয়ে গেল? এই প্রশ্ন দুটো প্যারালাল রাখলে জনগণের সুবিধা হয় আর কি, বুঝতে বা না বুঝতে বা গুলিয়ে দিতে। মুশকিলটা হচ্ছে যে যখন কেন্দ্র সরকার ডাইরেক্টিভটা দিয়ে দিচ্ছে, এখানে মনে আছে যখন এখানে মাসুম ভাইও আছেন, মাসুম দাও আছেন, উনি বলবেন ওনার সময় যখন উনি বলতেন যে মুখ্যমন্ত্রী যখন স্টেটমেন্ট দিচ্ছেন পুলিশ মন্ত্রী হিসেবে, তখন কি করে আর তদন্তের গতিপথ ঠিক হবে, তার মানে তো ওখানেই তদন্ত বন্ধ হয়ে গেল। কেন্দ্র যখন বলে দিচ্ছে দুর্নীতি হয়নি, সিবিআই কিভাবে সেই দুর্নীতিটাকে নিয়ে আর তদন্ত করবে, তার মানে তো ওখানেই দুর্নীতিটা বন্ধ হয়ে গেল। জাস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাদলে কেন্দ্রীয় সরকারটাকে বসিয়ে দিলাম, আর কিচ্ছু না। মানে এটা মাসুমদার থেকে ধার নিলাম, থ্যাংক ইউ মাসুমদা, আগে বলেছিলেন বলে। এবার আমার পরের কথা হচ্ছে যে কেন্দ্র কেন নিট বাতিল করলো না আর নেট বাতিল করলো? তাহলে এক্ষেত্রে 9 লক্ষ যে ছাত্রছাত্রী যারা অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখে, যারা পিএইচডিতে এনরোল করার স্বপ্ন দেখে, মানে গবেষণার স্বপ্ন দেখে, মানে যারা পরবর্তীকালে চাকরির স্বপ্ন দেখে, তাদের কি হলো? তাদের ব্যবস্থাটা কি হবে? তাদের ভবিষ্যৎটা কি হবে? সেক্ষেত্রে কেন রি এক্সামিনেশনটা করতে হলো? এই প্রশ্নটা কারোর মাথায় আসছে না। সলভার গ্যাং থেকে মাফিয়া থেকে শুরু করে আসলে তো একটা গুজরাট মডেল চলছে। জয় জলরাম যে স্কুল আছে, সেই স্কুলে কেন হলো সেটা নিয়ে তদন্ত হবে না? যাকে তুমি দায়িত্ব দিচ্ছ তদন্ত করতে, তার সময়েই দুর্নীতি হয়েছে, সে নিয়ে তদন্ত হবে না? তুমি একটা দিন ডেটে বলছো যে কোনো দুর্নীতি হয়নি, সুপ্রিম কোর্ট তারপরে যখন বলছে যে যদি 0.001% দুর্নীতি হয় তবে তদন্ত করে দেখতে হবে, তখন তুমি বলছো যে দুর্নীতি হয়েছে, আমরা দেখছি, ব্যবস্থা করছি, আবার এখন বলছো লার্জ স্কেলে দুর্নীতি হয়নি। তার মানে না খাউঙ্গা না খানে দুঙ্গার মধ্যেও বিভাজন আছে, লার্জ স্কেল, স্মল স্কেল, মিডিয়াম স্কেল, অর্থাৎ কোন স্কেলে দুর্নীতি হচ্ছে তার উপর তোমার ভবিষ্যৎটা নির্ভর করবে। তার মানে ভারতে লার্জ স্কেল দুর্নীতি হয় না, হলে দেখা যাবে না, সব স্মল স্কেল দুর্নীতি। কিন্তু এইখানে বসে যারা বিভিন্ন সময় বলেছে একটা মানুষের জীবনেও যদি কিছু হয় সেটাও ভয়ানক ব্যবস্থা, আরিয়াদহ কাণ্ড, 2 জন মানুষকে মারা হয়েছে, পশ্চিমবঙ্গের ব্যবস্থা পুরো বিফল হয়ে গেল, আরে বাপরে বাপ। তাহলে নিট বাতিল হলো না নেট বাতিল হলো, তখন তাদের যুক্তিগুলো শুনতে খুব ইচ্ছা করে যে আরিয়াদহের ঘটনায় যদি পশ্চিমবঙ্গ সরকারের এত বড় দুর্ঘটনার সঙ্গে যুক্ত থাকা, এত বড় ব্যবস্থার গাফিলতি, তাহলে নিট আর নেটের এই জটিলতায় কেন্দ্র সরকারের কেন দায় থাকবে না? তখন কেন কোনো একটা তদন্তকারী এজেন্সি, তখন কেন একটা নির্দিষ্ট পরীক্ষার এজেন্সি তাদের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হবে? এনটিএ কে রিক্রুটমেন্ট কে করে? এনটিএ এর যে ট্রাস্ট সেটা কার রেকগনিশন, যে বডি সেটা কার রেকগনিশন করে, কে রেকগনাইজ করে, কার লয়ের আন্ডারে আছে? আরে শতপ্রণোদিত বললে কি হয়ে যাবে নাকি? প্রদীপ্ত, তুমি পরিষ্কার বলছো যে যারা দুর্নীতি করেছে বলে মনে করছো তারাই দুর্নীতি তদন্ত করছে, ফলে যদি সর্ষের মধ্যেই ভূত থাকে এবং আগে থেকেই কেন্দ্রীয় সরকার বলে দেয়, তাহলে সিবিআই এর ঘাড়ে কটা মাথা আছে যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গিয়ে সিবিআই বলবে যে না দুর্নীতি হয়েছে। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, পলিটিক্যালি কিন্তু একটা গন্ধ পাওয়া যাচ্ছে। ডক্টর দেবজ্যোতি কর, আমি আপনার কাছে জানতে চাইবো যে খুব স্পষ্টভাবে এনটিএ যা জানাচ্ছে তাতে দেখে মনে হচ্ছে যেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এতটাই কনফিডেন্ট যে তারা জানেন কাদের কাদের হাতে এই প্রশ্ন গিয়ে পৌঁছেছে। একদিকে এনটিএ বলছে কোথাও কিছু চুরি টুরি হয়নি, তালা কেউ ভাঙেনি, কোথাও ট্রাঙ্ক ভাঙা হয়নি, কিন্তু কোথাও কোথাও কেউ প্রশ্ন পেয়েছিল সেটা পরিষ্কার হচ্ছে। এতটা কনফিডেন্ট কিভাবে হতে পারছে যে এই প্রশ্ন আর কারোর কাছে যায়নি এবং সে কারণে কাউন্সেলিং শুরু করা প্রয়োজন? ওকে, প্রথমত যেটা বলার, যে এনটিএ টা শুরু থেকেই বলছিল যে ব্যাপকতা খুব একটা নেই সমস্যাটার। কারণ এই প্রশ্নটা যখন
কারণ একটু মনে করিয়ে দিতে চাই সবাইকে যে ইস্যুটা কিন্তু আজকের নয়। আজকে হয়তো রেজাল্ট বেরোনোর পর থেকে আমরা এটা নিয়ে অনেক আওয়াজ তুলছি। প্রশ্ন যে ফাঁস হয়েছিল সেটা কিন্তু 5ই মে পরীক্ষার পরেই সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টেও ইনফ্যাক্ট একটা কেস কিন্তু ফাইল হয়েছিল। তখন ইনফ্যাক্ট এটাও কোর্টের কাছে জানানো হয়েছিল যে রেজাল্ট কি নিটের পাবলিশ করা উচিত কি উচিত নয়। সেই তারিখটা ছিল 17ই মে। 17ই মেতে কিন্তু এই চন্দ্রচূড় যিনি বাবু আছেন তিনি কিন্তু সিজিআই জানিয়েছিলেন না রেজাল্ট পাবলিশ হোক, এবং তারপর 3 মে থেকে কিন্তু যথারীতি সুপ্রিম কোর্টের ভ্যাকেশন পড়ে যায় এবং ভ্যাকেশন বেঞ্চ কেসটা এগিয়ে নিতে থাকে। তো বক্তব্য হচ্ছে যে যদি এই রেজাল্টটা যেহেতু পাবলিশ হয়ে গেছে, তাই কিন্তু এখন প্রশ্ন আসছে যে পরীক্ষাটা বাতিল হবে কি হবে না। কারণ গুজরাট থেকে শুরু করে এবং পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যারা মন মতো রেজাল্ট করেছে তারা এবং তাদের অভিভাবকেরা যথারীতি তারা কিন্তু মানে কখনোই চাইবেন না যে নিট আবার হোক। কারণ এই 2 মাস একটা পরীক্ষার গ্যাপের পরে আদৌ একটা পরীক্ষার্থী যে কিনা 690 670 বা একটা ভালো নম্বর পেয়েছে তারা দ্বিতীয়বারও কি সেই নাম্বার পাবেন কি পাবেন না। এবার আপনার যেটা প্রশ্ন ছিল যে ইন্টারনালি এবং এক্সটার্নাল সোর্স থেকে এনটিএ যে ইনফরমেশন পাচ্ছে সেই ইনফরমেশনের ভিত্তিতে এনটিএ কি স্বচ্ছতার সাথে এগুলো প্রেজেন্ট করছে আমাদেরকে। তো এটা তো ডেফিনেটলি একটা এনটিএ মধ্যে স্বচ্ছতার অভাব শুরু থেকেই আমরা একটু দেখতে পাচ্ছিলাম। কিন্তু গতকাল ম্যাড্রাস যে আইআইটি তারা যে রিপোর্টটা এনটিএ কে দিয়েছে বা তারা ভেরিফাই করে দিয়েছে, কারণ সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে আপনারা কোনো একটা থার্ড পার্টিকে দিয়ে আপনাদের ডেটাটাকে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করান, এবং তারা পাইথন এসকিউএল এই ধরনের কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করেছেন, কিছু টেকনিক্যাল টুল ইউজ করেছেন। সেগুলোর ভিত্তিতে কালকে একটা রিপোর্ট একটা এফিডেভিট জমা দিয়েছেন যেখানে কিন্তু এনটিএ দেখিয়েছে যে হচ্ছে প্রপার একটা বেল শেপের যে কার্ভ হওয়া উচিত একটা বড় মাপের পরীক্ষায়, নরমাল ডিস্ট্রিবিউশন কার্ভ স্ট্যাটিস্টিক্স যেটা আমরা বলি, সেটা কিন্তু আছে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে আমি সবার, কারণ এখানে আলোচনা চলছিল আমি আগেও শুনছিলাম আলোচনাটা, আমি জাস্ট একটা জিনিস সবার কাছে একটু ক্লিয়ার করে দিতে চাই যে এখন কাউন্সিলিং যে স্টে চাই না সুপ্রিম কোর্ট, এটা কিন্তু সুপ্রিম কোর্ট আগেও বলেছে এবং 8ই জুলাইয়ের হিয়ারিং এর টাইমেও কিন্তু এটা বলা হয়েছে যে আপনারা কাউন্সিলিং নিয়ে একটা সে রাখুন। সেটা কিন্তু এনটিএ কে বলা হয়েছে, গভর্নমেন্টকে বলা হয়েছে যে আপনারা কাউন্সিলিং নিয়ে সে রাখুন, এটা সুপ্রিম কোর্ট নিজে বলেছে। তা এবং তার ভিত্তিতেই কিন্তু কাউন্সিলিং নিয়ে গতকালের এফিডেভিটে বলা হয়েছে যদি ডিউরিং দ্য কাউন্সিলিং, আফটার দ্য অ্যালটমেন্ট অলসো, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং হওয়ার পরেও যদি দেখা যায় যে কোন ক্যান্ডিডেট এরকম ছিল যে ম্যাল প্র্যাকটিসের জন্য সিট পেয়েছে, তার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, দেনান দেওয়া, এবং সেই যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সিটা কিন্তু সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হলে সেটাকে নিউ যে রাউন্ড অফ অ্যালটমেন্ট যখন হবে তখন কিন্তু সেই সিটটাকে অ্যাড করে দেওয়া হবে। তাহলে আমি প্রথমেই যেটা আমি একটু মানে ইনফরমেশন ওরিয়েন্টেড করতে চাইছি ব্যাপারটাকে, যে ইনফরমেশন গুলো আমাদের মনে হয় একটু মনে করে নেওয়া দরকার, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টই কিন্তু কাউন্সিলিং নিয়ে পদে পদে সে রাখতে বলেছে এনটিএ কে এবং গভর্নমেন্টকে যে আপনারা কাউন্সিলিংটাকে কিন্তু এইভাবে দুমদাম কিন্তু বন্ধ করে দিয়েন না, আপনারা কিছু একটা পলিসি মেকিং করুন। একদম কোট অ্যান্ড কোট ভার্ডিক্ট, যে 19 পাতার ভার্ডিক্টটা এখনো আমার মানে হাতের কাছেই আছে, সেই ভার্ডিক্টে গতকালের এফিডেভিটে সেগুলোতে কিন্তু পরিষ্কার লেখা আছে যে কাউন্সিলিং কে কন্টিনিউ করার যে ডাইরেকশন সেটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজে দিয়েছে। আর রইল কথা পরীক্ষা বাতিল হচ্ছে না হবে কি হবে না এবং স্টুডেন্টদের চাওয়া, তাহলে দেখো 23 লক্ষ যে ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে যারা অলরেডি প্রথম 1 লাখের মধ্যে চলে এসেছে, যারা জানে যে না আমি একটা সিট পাবো, তারা কি কোনোদিনই আর চাইবে যে না আর একটা আবার 2 মাস পরে আমি এখন পড়তে বসি এবং তাতে সিট পাবো কি পাবো না, তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে সেই ছাত্ররা কিন্তু অবশ্যই এগেইনস্ট রিনিট বলবে, তারা এগেইনস্ট রিনিট। দেবজ্যোতি বাবু আপনি যেটা বলছেন, দেবজ্যোতি বাবু আপনি যেটা বলছেন যে যারা এই পরীক্ষায় মেধা তালিকায় রয়েছে বা যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা কখনোই চাইবেন না দ্বিতীয় পরীক্ষা হোক, তারাই চাইছেন দ্বিতীয় পরীক্ষা হোক যারা ব্যাড স্টুডেন্ট, খারাপ রেজাল্ট করেছেন। এবং আমি একটু আগে দেখালাম এনটিএ পরিষ্কারভাবে জানিয়েছে, এনটিএ পরিষ্কারভাবে, দেবজ্যোতি বাবু এনটিএ পরিষ্কারভাবে জানিয়েছে যে যারা এক্ষেত্রে বলছেন নতুন করে পরীক্ষা নেওয়া হোক বা যাদের ক্ষেত্রে র্যাঙ্ক ধরে ধরে যেটা সামনে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে যারা খারাপ রেজাল্ট করেছে তাদেরগুলোকে আগে ভালো করে দেখা হয়েছে যে তারা কি রেজাল্ট করেছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে যারা ভালো রেজাল্ট করেছে তারা দেশের সমস্ত কোণায় রয়েছে। তাহলে যদি সেখানে ম্যাল প্র্যাকটিস হয়ে থাকতো তাহলে এমনটা হওয়ার কথা নয়। দেখা যেত যে শুধু রাজস্থান, শুধু পশ্চিমবঙ্গ, শুধু অন্য রাজ্যে একটি রাজ্যের মধ্যেই অনেক বেশি পরীক্ষার্থীরা বেশি নম্বর পেতেন, কিন্তু সেটা হয়নি। ফলে এনটি এখান থেকে একটা ক্লু তারা পাচ্ছেন। আমি একটু পার্থবাবু আপনার কাছে জানতে চাইবো, যেটা একটু আগে প্রদীপ্ত বলছিল, কেন্দ্রীয় সরকারের কাছে মোটো এখন একটাই, যে কোনো উপায়ে
সিবিআই তদন্ত যা হচ্ছে হোক, আপাতত কাউন্সিলিং চালু করে দেওয়া এবং পরীক্ষা যাতে না হয়, তাহলে দুর্নীতির গন্ধটা গা থেকে চলে যাবে, এটাই কি মেন উদ্দেশ্য? শুভ সন্ধ্যা। দেখুন, প্রথম কথাটা যেটা প্রদীপ্ত বললো একদম ঠিক, যে নিট বাতিল হলো অথচ নেট বাতিল হলো না কেন? সরকারের ভেতর থেকে যে আওয়াজটা এসেছিল সেটা হচ্ছে যে দ্বিতীয় পরীক্ষাটাও যদি বাতিল হয় তাহলে সরকারের মুখ আরো পড়বে, অতএব এটাকে আটকাতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। এবার ক্রোনোলজি সমাজিয়ে সেই অমিত শাহের কথা যদি ধরেন, রেজাল্টটা বেরোলো কবে? 4 জুন। সেদিন তার দিন কি ছিল? না, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের সেদিন ভোট গণনা, সেদিন রেজাল্ট বেরোচ্ছে। সরকার ভেবেছিল যে ভোট গণনার দিকে মানুষের দৃষ্টি থাকবে, আর এই সব কাণ্ডগুলো যখন হবে মানুষ অতটা এদিকে নজর রাখবে না। এই রেজাল্টটাই যদি 4 মার্চ কি 4 এপ্রিল হতো, আরো অনেক বেশি সেই সময় সঙ্গে সঙ্গে চেঁচামেচি হতে পারতো। কিন্তু ঘটনা হচ্ছে যে চেঁচামেচি হলো এই জন্যেই যে সরকার আসলে বামাল সমেত ধরা পড়ে গেল, সোজা কথায় বলতে গেলে। এই যে ধরুন 23,33,000 পরীক্ষার্থী, ভারতবর্ষে 557খানা শহরে তারা পরীক্ষা দিয়েছে, 4,750টা কেন্দ্রে। এবারে ধরুন বলা হচ্ছে, মানে অদ্ভুত ব্যাপার, আমি এখানে আলোচনাটা এগোচ্ছে তত আমি আরো কনফিউজড হয়ে গেলাম। সিবিআই বলছে যে হাজারিবাগের একটা কেন্দ্রে এই প্রশ্নপত্রটা লিক হয়েছে। সুপ্রিম কোর্টের অবজারভেশন এর আগে আছে যে রাজস্থানে সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়েছে। আর এখানে বিজেপির প্রতিনিধি বললেন যে 30 জন গোধরা, 17 জন পাটনায় এই প্রশ্নপত্রটা লিক হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটা কতটা ঠিক? সিবিআই এর এটা ঠিক, নাকি এখানে বিজেপির সরকারি প্রতিনিধি যেটা বলছেন সেটা ঠিক? কোনটা ঠিক? তাহলে আসলে ঘটনা হচ্ছে যে এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি 2017-র পর সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিল। আজকে ছাত্ররা বুঝতে পারছে এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি আসলে নরেন্দ্র ট্রমা এজেন্সিতে পরিণত হয়েছে। ঘটনা হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করুন, এই যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024 আনা হলো কবে? 21শে জুন। 21শে জুন আনা হলো কেন? না, এনে বলা হলো যে আরো অনেক বেশি এখানে শাস্তির প্রবন্ধন আছে, এখানে এত বছরের জেল হবে, এত কোটি টাকা মানে দিতে হবে, বিশাল একটা ব্যাপার। সবাই আমরা আশ্বস্ত হলাম যাক তাহলে একটা শাস্তি দেবার, এত বড় একটা ঘটনা হলো। কিন্তু আমরা কি দেখলাম? যে এই আইনটা পাশ হয়েছিল ফেব্রুয়ারি মাসের প্রথম হপ্তায়, রাষ্ট্রপতি এই আইনে সই করেছিলেন 13ই ফেব্রুয়ারি, আর নোটিফিকেশন আইনটা হলো 21শে জুন। কেন না, 21শে জুনের এই আইনে এই যে এত কিছু ঘটনা ঘটে গেল, একটা ঘটনাও এই আইনে আসবে না, এই আইনে বিচার হবে না, প্রত্যেকটি ঘটনা এই আইনের আওতার বাইরে। এমনকি এই আইনের পরবর্তীকালে যে সমস্ত ঘটনা ঘটবে, যেহেতু কজ অফ অ্যাকশন অলরেডি ঘটে গেছে 21শে জুনের আগে, একটি ঘটনাও এই 21শে জুনে এই নোটিফিকেশন দেওয়া পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস অ্যাক্ট 2024-এর আওতায় এর বিচার হবে না। এর জবাব কে দেবে? সবচেয়ে বড় কথা, একটা সরকারি সংস্থা এনটিএ, আপনি তার পোর্টালে যান, আপনি একটা অডিটেড অ্যাকাউন্টস পাবেন না। এটা ভাবা যায়? একটা সরকারি পোর্টালে একটা সংস্থা, তার কোনো অডিটেড অ্যাকাউন্টস নেই, তার কোনো মেমোরান্ডাম অ্যান্ড আর্টিকেলস নেই। একটা সংস্থা গড়ে ওঠে, সে দেশের মানুষকে জানায় যে আমি এই কারণে গড়ে উঠেছি, এই আমার কর্মপদ্ধতি, এই আমার কর্মপরিধি, এই আমার কাজ, আমি এই করব, এই আমাদের প্রতিষ্ঠানে এই মানুষ জড়িত। কোনো মেমোরান্ডাম আর্টিকেল পাবেন না। ঘটে যাচ্ছে এই যে অদ্ভুত ব্যাপারগুলো ঘটছে, এর কে জবাব দেবে বলুন তো? এবং এর জবাবে আজকে দেখুন, সত্যি কথাই তো, যে ছেলেগুলো আজকে ভালো রেজাল্ট করেছে, এখানে বলা হচ্ছে যে কোনো রকম কোনো নাকি ডিসক্রিপেন্সি পাওয়া যায়নি। 67 জন প্রথম হয়েছে, এর থেকে বড় ডিসক্রিপেন্সি আর হয়? এক একটা এখানে বলছে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে হয়েছে, কয়েকটা কেন্দ্রে দেখা যাচ্ছে 7 জন 8 জন করে একই নম্বর পেয়েছে। আপনি ভাবুন তো, 720-র মধ্যে 719 যে ছেলেটা পেয়েছে, সেই ছেলেটা তার মনের মতো ভারতবর্ষের প্রথম সারির একটা কলেজে ভর্তি হতে পারবে না। কেন পারবে না? না, এক একটা কলেজে 8 জন 10 জন করে নেওয়া হয়। 67 থেকে 68 নম্বর আস্তে আস্তে ভালো ভালো অন্তত 8-10টা কলেজ লিস্টের বাইরে চলে যাবে, তার জন্যে সে হাতে পাবে না ভর্তি হওয়ার সুযোগ। এই ঘটনাগুলো ঘটছে, এই জিনিস তো আগে ঘটেনি।
এবং এই জন্যই আবার নতুন করে যে দাবিটা হচ্ছে যে রাজ্যের হাতে একটা অংশ এই পরীক্ষার যেটা আগে ছিল, হ্যাঁ রাজ্যের হাতে থেকেও কি গন্ডগোল হয়েছে, কিন্তু এবারে যে মানে এখন কেন্দ্রের হাতে যাবার পর যেটা হয়েছে এটা মানে কল্পনা করে না। আর সবচেয়ে বড় কথা কি জানেন, পার্লামেন্টে বারবার করে বিরোধী পক্ষ তো বলেছে যে এটা নিয়ে আলোচনা, এটা কি আলোচনার যোগ্য নয়? ভারতবর্ষের মতো একটা বৃহত্তম গণতান্ত্রিক দেশ যেখানে এমবিবিএস ডাক্তার, বিডিএস ডাক্তার এবং আয়ুষ ডাক্তার যারা হবে তারা তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য যে সমস্ত গন্ডগোলগুলো তারা সম্মুখীন হয়েছে সেটা নিয়ে আলোচনা ভারতবর্ষের পার্লামেন্টে হবে না? এ কি নিয়ম? পার্থবাবু, আপনি পরিষ্কার বলছেন যে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের হাতে আবার জয়েন্টের মাধ্যমে মেডিকেল পড়ার সুযোগ দেওয়া হোক, পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক, সেটা একটা বিষয়। কিন্তু আমরা যদি এইভাবে বিষয়টিকে বর্ণনা করি যে একদিকে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি, আরেকদিকে কেন্দ্রীয় সরকারের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও দুর্নীতি, না, আমি শুধু দুই ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের কথা চিন্তা হ্যাঁ, করে তো বলছি আমি না, আমি আমি পার্থবাবু এটাই 30টা ভাবছি যে রাজ্যের কথা চিন্তা করে দুটো জায়গা যেখানে শিক্ষক তৈরি হবে, যেখানে ডাক্তার তৈরি হবে, 100 বার। কেউ মানতে চাইছে না দুর্নীতি হচ্ছে, সবাই লুকোনোর চেষ্টা করছে, এই অভিযোগগুলো রয়েছে। কোন দিকে এগোচ্ছে ভারতবর্ষের শিক্ষা ভবিষ্যৎ আমি জানবো পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের কাছ থেকে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি মাসুম সাহেবের কাছে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি যাব কাজী মাসুম আক্তারের কাছে। আমি আপনার কাছে জানতে চাইছি যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেখানে বিরোধীরা একজোট হয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, একটা পরীক্ষা নতুন করে নেওয়া হোক। তারা পরীক্ষার্থীদের দোহাই দিচ্ছেন, সাফাই দিচ্ছেন যে পরীক্ষার্থীরা 24 লক্ষ পরীক্ষার্থী এতে কেন ভুক্তভোগী হবে। এছাড়া একাধিক প্রশ্ন বিরোধীরা তুলেছেন। অন্যদিকে বাংলাতেও শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং বারবার সেই দুর্নীতির অভিযোগ সত্য প্রমাণিত হওয়ার দিকে যত এগোচ্ছে আমরা দেখছি যে একটা গা ঝেড়ে ফেলার চেষ্টা, দায় এড়ানোর চেষ্টা প্রথম থেকে রয়েছে। এটাও শাসক দলের বিরোধীরা পাল্টা বলছেন। এই নিয়েই কি আমাদের দেশ এগিয়ে যাবে? শিক্ষার মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে কি হবে, আর বাকি কি রইল? দেখুন, আমি অনেক দূর দিয়ে বলবো কথা। আমাদের পাশে একটা লাগোয়া শত্রু দেশ আছে। আমরা পাকিস্তানের পরই তাকে নিয়ে গালাগাল দিই, পাকিস্তানকে বেশি গালাগাল দিই, সেটা চীন, চায়না। চায়নার বর্তমানে এডুকেশন, তাদের ডেভেলপমেন্ট, তাদের টেকনোলজি কল্পনা করতে পারি না আমরা শত্রু হতে পারে। কি করে তারা এই জায়গায় গেছে, তার পেছনে একটা অন্যতম কারণ কি জানেন? একটা স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, একটা ডিসিপ্লিন টোটাল। আমি জানি ওখানে গণতন্ত্র এই জায়গায় ব্যাহত হয়েছে, ঠিক কথা, কিন্তু ডিসিপ্লিনটা কি, স্বচ্ছতাটা কি? আমি চায়না নিয়ে পড়াশোনা করেছি। ভারতকে ভাবতে হবে ওরা কোথায় আর আমরা কোথায়। আজকে রাশিয়ায় গেছে, আজকে আমেরিকায় গেছে, সব পলিটিক্যাল যে এই যে কূটনৈতিক সম্পর্ক এটা চায়নাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমেরিকা ভারতের সাথে আছে কেবলমাত্র চায়নার জন্য, ভারতকে ভালোবাসে না। চাই রাশিয়ার কাছে মোদিজিকে যেতে হচ্ছে এটা অঙ্ক মেলাবার জন্য। আমি খালি ওই জায়গাতে এখানে আসি। একটু আগে আমার বন্ধু প্রদীপ্তদা বলছিলেন, ঠিকই বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি স্কুল সার্ভিস কমিশন রক্ত তুলেছি আমরা গলায়। মাননীয় কেন বলবে পুলিশ মন্ত্রী হয়ে যে ওটা তো কিছু হয়নি? ঠিক তাই, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ডিফেন্ড করা হয়েছে বারে করে। তাদেরকে যেন মনে হয়েছে যে কিছু হয়নি, ওটার দিকে নতুন নজর দিচ্ছ কেন? গোটা বাংলা দেউলিয়া হয়ে গেছে শিক্ষায়। এবার এই ভারতের দিকে তাকাচ্ছি, বাংলার মাটি থেকে একটু ভারতের দিকে তাকাতে তো হবে, আলোচনা সেটা নিয়ে আজকে। দুঃখ লাগছে আমার, আমি যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার সাথে স্কুল সার্ভিস কমিশন আমি কম্পেয়ার করতে পারছি। একই মুদ্রার যেন এপিঠ ও পিঠ। স্কুল সার্ভিস কমিশনকে একসময় বলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস, তিনি পরে রাজনীতিতে গেছে পরের কথা, যে এরা এতটাই খুনি আততায়ীর মতো, এতটা লুটেরা যে এখানে কেন্দ্রীয় বাহিনীতে ঘিরে ধরতে হবে, এরা তথ্য লোপাট করে দিতে পারে। এটা একটা বড় অর্গানাইজেশন স্কুল সার্ভিস কমিশন সম্পর্কে একটা জাস্টিসের কমেন্ট। আর সরকার বলছে কি রক্ষা করতে হবে। সুপ্রিম কোর্টে এই যে আমাদের এখন আলোচনা চলছে ওবিসি সংরক্ষণ নিয়ে, সেটা নিয়ে এখনো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যায়নি। কিন্তু যে 26,000-এর মতো ক্যান্ডিডেট, তাদের মধ্যে ভালো আছে খারাপ আছে, সেগুলো সমস্ত বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু তার অর্থ কি, ভালোর মধ্যে খারাপ, চালের মধ্যে কাঁকড়, এটা বলা হয়েছিল তো, সেটা বাছাবাছি ঠিক হয়নি, তাই সবাইকে অন্ধকার ফেলে দিয়েছিল। এখনও ঠিক তাই। 23
লক্ষ ছাত্র, ভালো অবশ্যই অনেক, খারাপও আছে, কিন্তু খারাপটাকে ভালোটাকে বাঁচতে গেলে টোটাল সিস্টেমটাই তো চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। একটি অবৈধ ছেলেও যদি অগ্রাধিকার পায়, একজন যদি বঞ্চিত হয়, সেটা অবৈধ নির্বাচন। একটি বলছি, আমি দুটো বলিনি। কিন্তু এখানে বলা হচ্ছে কি নতুন পরীক্ষার দরকার নেই, বড় মাপের দুর্নীতি হয়নি, বহু রাজ্যে ছড়িয়ে পড়েনি, স্থানীয়ভাবে প্রশ্ন ফাঁস হয়েছে, অর্থাৎ কম হয়েছে কম হয়েছে। বেশি হয়েছে তো যাবো কেন, ওই কমই হয়েছে ধরি, কিন্তু তাহলে মূল্যায়নটা কোথা হলো? একটা স্টুডেন্টও যদি ভিক্টিমাইজ হয় দুর্নীতির জন্য, ওটাও দুর্নীতি। এনটিএ এত বড় বড় কথা বলছে কেন? হলফনামা দিয়েছে কেন্দ্র সরকারের কাছে, কেন? আমার কাছে প্রশ্ন এটা, যে পরীক্ষাটা বাতিল করা যাবে না, নিট ইউজি কেন? এনটিএ এবং কেন্দ্র সরকার হলফনামা কি না দিলে চলতো না? সিবিআই তার পথে তদন্ত করলেই তো যথেষ্ট ছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন নিরপেক্ষভাবে সিবিআই তদন্ত করবে, সিবিআইকে তদন্ত করতে দিতে হবে। 2021 সালে পশ্চিমবঙ্গ সরকার বামেদের আমলে যে সুযোগটা দেওয়া হয়েছিল সিবিআইকে, যে তারা যেন মানে তদন্ত করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে, তদন্ত করা তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে ওই প্রতিবন্ধকতা যেটা যে পারমিশন দেওয়া হয়েছিল তুলে নিয়েছে। তুলে এখন সুপ্রিম কোর্টে মামলা করেছে, না আমরা সিবিআই এটা পক্ষপাত তুষ্ট মানি না, তার সিবিআই তার মতো ভুল ঠিক যাই হোক তার মতো তদন্ত করবে। আমি এটাকে কিন্তু ভালো চোখে দেখলাম না। এনটিএ যেটা করেছে, কেন্দ্র সরকার যেটা বলেছে যে ঠিক কথা, 23 লক্ষ ছাত্র কষ্টের মধ্যে পড়বে, এটা ঠিক। তো শাস্তি হচ্ছে, দুর্নীতি না হলে কেন দুর্নীতির কিংপিং রকিকে পাড্ডা থেকে গ্রেপ্তার করা হলো? দুর্নীতি নিশ্চয় আছে। কেন এই কাণ্ডের দুজন অবজারভারকে গ্রেপ্তার করলো আজকে? নিশ্চয়ই দুর্নীতি আছে, তাই তো গ্রেপ্তার, তাই তো প্রসঙ্গ। তাহলে দুর্নীতি যখন আছে, ব্যাপক হয়েছে কি ব্যাপক হয়নি, এটা তো তদন্ত মনে হবে। এখন আমি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছি, এখন আমি কিছু দেখতে পাচ্ছি, আরো বিপুলভাবে তো দেখতে হতে পারে। তার জন্য দীর্ঘমেয়াদী তদন্ত লাগবে। তার আগেই যদি বলে দিই আমরা, এটা স্থানীয় স্তরে অতি ক্ষুদ্র ছড়ায়নি, অর্থাৎ অসুখ করেছিল, ক্যান্সারটা হয়েছিল, গোটা বডিতে হয়ে যায়নি, তাই ট্রিটমেন্টটা না করলেও চলবে, তাই ওই টোটাল বডিটাকে স্ক্যানারে না ফেললেও চলবে। অর্থাৎ এখন আপাতত যা আছে উপর থেকে ট্রিটমেন্ট করো, পরীক্ষাটা মেনে দাও। সত্যিই তো যারা স্বচ্ছ ছাত্র তারা এই সমস্যার ভোগী হবে কেন? যারা সঠিক তারা এই কষ্টের মধ্যে পড়বে কেন? তাই কঠিন শাস্তি হওয়া দরকার ছিল এনটিএ এজেন্সির কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। তারা হলফনামা দিচ্ছে। আমি দেশের শিক্ষা ব্যবস্থার এই সমস্যার কথা ভাবছি। আমার ছেলে বলছে, বাপি হবে এটা কি, এ দেশে রইলটা কি? পশ্চিমবঙ্গ নিয়ে আমি হতাশ, ভারতবর্ষ নিয়ে হতাশ। একটু আগে বলছিলেন দুটো তো প্রধান, এক হচ্ছে শিক্ষা মেরুদণ্ড আনে, আর চিকিৎসা মানুষ বাঁচায়। দুটো জায়গায় অন্ধকার। শিক্ষায় মেরুদণ্ড শেষ, চিকিৎসায় উন্নয়ন শেষ, যোগ্য শিক্ষকদের যুগ শেষ। এ কি? এই যোগ্য ডাক্তারদের যুগ শেষ। আমাদের শরীর, আমাদের শিক্ষা, আমাদের সব জাতি মরে যাওয়া, এন্টায়ার জাতিকে যারা মেরে ফেলছে, সে কেন্দ্রে হোক আর রাজ্যে হোক, কঠিনতম অ্যাকশন হওয়া উচিত। কোন সরকারের তাকে ডিফেন্ড করা উচিত না, না কেন্দ্রের না রাজ্যের। পরিষ্কার কথা। এটা যদি বন্ধ হতে না পারে, আর যদি আগে থেকেই ঠিক করে দেওয়া হয়, যেটা প্রদীপ্ত দা বলার চেষ্টা করছিলেন, আমি ওটাকে 100% সমর্থন করি। আগে থেকে যদি বলে দেয়, তাহলে সিবিআই কাজ ঠিক করে করবে কেন? আগে থেকে বলে দিচ্ছে বলে তো পশ্চিমবঙ্গে এখানে সিআইডি ঠিক মতো কাজ করে না, আগেই তো বলে দেয়। আজকেই তো ডোলাহাটে, গতকালকে ডোলাহাটে একটা ছেলে চুরির অভিযোগে তাকে মিথ্যা অভিযোগ করা হয়েছিল, অভিযোগ হয়েছে, সত্য হতে পারে, তদন্তের নামে তাকে মেরে হত্যা করা হয়েছে। মেরে তদন্ত কি করবে? হত্যাটাকে হয়ে গেল, খুন। সবাই করছে উঠবে, শুধু বিজেপি করছে উঠবে না, সিপিএম না, তৃণমূল করছে উঠবে। এটা অন্যায়, পাপ। কি বিচার? স্যার আপনি যেটা বলছেন তার প্রকৃত অর্থ এটাই দাঁড়াচ্ছে খুব পরিষ্কারভাবে। স্নেহায়ন, একাধিক প্রশ্ন তোমার সামনে উঠেছে। শিক্ষা, স্বাস্থ্য সব শেষ। আমরা হয়তো দেখে অনেকে মনে করছেন যে এত গুরুগম্ভীর আলোচনা। শিক্ষা যদি শেষ হয়ে যায়, স্বাস্থ্য যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, স্বাস্থ্যে নিয়োগ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, আমরা যাদের কাছে চিকিৎসা করতে যাব তাদের নিয়োগ, তাদের প্রবেশিকা পরীক্ষায় যদি দুর্নীতি হয়, পাড়ায় পাড়ায় ভুয়ো ডাক্তার।
আমরা দেখেছি না বাংলায়। কেন তোমরা একটা পরীক্ষা নতুন করে নেওয়ার সাহস করতে পারছো না? কেন? 24 লক্ষ পরীক্ষার্থী কি তোমাদের মেমোরান্ডাম দিয়েছে? তোমাদের কাছে জানতে চেয়েছে যে আমরা পরীক্ষা দিতে চাই না? আচ্ছা, আমি তোমার প্রশ্নে আসার আগে পার্থবাবুর দুটো কথার একটু উত্তর দিই। প্রথম কথা হচ্ছে যে উনি বললেন যে পাটনা আর গুজরাট, তার সাথে সাথে রাজস্থানেরও পেপার লিকের একটা ব্যাপার বললেন, যেটা সুপ্রিম কোর্টে উঠে এসেছিল। কিন্তু আজকে একটা ভিডিওর মাধ্যমে এটা প্রমাণ করা হয়েছে যে রাজস্থানে যে পেপার লিকটা হয়েছিল সেটা বস্তুত হয়েছিল যে একটা ইনস্টিটিউটে যেখানে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, সেটা নিয়ে কিছু ছাত্রছাত্রী বেরিয়ে গিয়ে ভিডিও করে তার মানে এনটিএ ভুল প্রশ্ন পাঠায় না, সেটা তো অলরেডি প্রুভেন, এনটিএ তো বলেছে। আমি বলছি আমি আপনার সময় একটা কথা বলি, আমি পেশেন্টলি ওয়েট করেছি কিন্তু আমার সময় আসার জন্য। 1553 জনকে গ্রেস মার্কস কিন্তু এই কারণেই দেওয়া হয়েছিল যে তাদেরকে ভুল প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, তাদের টাইম লস হয়েছিল। সেটাও কিন্তু এনটিএই কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছিল, যাদের মধ্যে প্রায় 800 গ্রেস মার্কটাও তুলে নেওয়া হলো কেন? দাঁড়া প্লিজ আমাকে একটু বলতে দিন, আমি আপনার সঙ্গে বলিনি। গ্রেস মার্কটা এই কারণে তুলে নেওয়া কারণ সুপ্রিম কোর্টই অর্ডার দিয়েছিল যে গ্রেস মার্কস দেওয়া যাবে না বা তাদেরকে রিঅ্যাডমিশনে বসতে হবে। তার মধ্যে 800 জনের মধ্যে রিঅ্যাডমিশন দিয়েছে। এবার আমি দ্বিতীয় প্রশ্নটায় আসি। আপনি আজকে মানে মমতা ব্যানার্জির টোনে বললেন তো যে এইটাকে সেন্ট্রালাইজ না করে স্টেটের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমি বলে দিই, আমি সে কথা ঠিক না আমি শেষ করিনি। এটা কিন্তু মানে এনডিএ সরকার কিন্তু এই এক্সামিনেশনটাকে সেন্ট্রালাইজ করেনি, এটা সেন্ট্রালাইজ হয়েছিল 2012 সালে এবং সেই সময় কিন্তু মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিল। যদিও বা তখন সিবিএসসি নিত, পরবর্তী সময় এনটিএ 2018 হওয়ার পরে এনটিএ এটাকে কন্ডাক্ট করে। আরেকটা কথা হচ্ছে যে তৃণমূল এখন এই যে বলছে না দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, বা তোমাদের মধ্যে থেকে এই যে প্রশ্নটা আসছে যে দুটো দুর্নীতির মধ্যে তফাৎটা কোথায়? তফাৎটা এই জায়গাতে, যখন এই মানে মামলাটা সুপ্রিম কোর্টে চলছে, আজকে সকালেও দুজন অ্যারেস্ট হয়েছে, এখন এই রকি বলে যে কিংপিনও অ্যারেস্ট হয়েছে, প্রায় হিসাবটা মনে হয় 15 দাঁড়াচ্ছে যারা অ্যারেস্ট হয়েছে। এই 15 জনকে কিন্তু সিবিআই অ্যারেস্ট করেছে, মানে কেন্দ্রীয় কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ যে না 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 স্নেহায়ন, একটা জিনিস বুঝতে হবে, বারবার করে বুঝতে হবে। আমাদের আলোচনাটা কিন্তু সিবিআই দারুণ কাজ করছে তার জন্য পিঠ বাজাতে হবে সেটা নয়। আমি বলতে চাইছি 24 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ যারা ডাক্তার হতে চাইছে আগামী দিনে, আমি বলতে চাইছি তাতে যদি একজনও ভুলভাবে ঢুকে থাকে এবং সেটা আইডেন্টিফাই না হয়, এ তো ভয়ঙ্কর। তুমি বুঝতে পারছো এর গভীরতা? আমি সেই জায়গাটাতেই আসছি, আমি সেই জায়গাটাতেই আসছি যে সেইখানেই যে বিষয়টা উঠে আসছে, তদন্তের বিষয়টা, তদন্তের জায়গায় কোনো গড়িমসি করা হয়নি, কাউকে সেফগার্ড করা হয়নি। এই যে ভাবো তো, দুটো জায়গা থেকে অভিযোগ উঠে আসছে। সিবিআই বলছে কোন দুটো জায়গা? বিহার এবং গুজরাট। আমরা ডিফেন্ড করতে পারতাম, ডাইভার্ট করতে পারতাম যে কই বিজেপি কংগ্রেস শাসিত রাজ্যে হয়েছে, তৃণমূল শাসিত রাজ্যে, আমরা করিনি। যেখানে হয়েছে সেই জায়গারই নাম বলা হয়েছে। আমরা চাই যে তদন্তের গোড়া অবধি পৌঁছাক, যারা দোষী তারা শাস্তি পাক, যখন যারা রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে ধমকান তখন আপনারা ক্রিটিসাইজ করেন, আর আজকেই আপনারা বলছেন গুজরাট বিহারে হয়েছে, বিজেপি শাসিত রাজ্য, আমরা কিছু বলিনি। না না, আমরা তদন্ত করে বার করেছি, আমরা সিবিআই তদন্ত করে বার করেছে। এটা উত্তর চাই। সিবিআই কাউকে প্রটেক্ট করতে চাইনি, সিবিআই আসল তথ্যটা বার আরে করেছে। দুর্নীতিটা হলো কেন? এনটিএ একটা পরীক্ষা নিল, তাতে দুর্নীতি হলো। কিছু মানুষ তারা এই সিস্টেমটা একদিনে চলছিল না, একটা সরকারটা এই সিস্টেম, এই যে এক্সাম এবং এই এক্সাম মাফিয়াদের চক্র, এটা একদিনে চলছে না, এটা বহু দিন ধরে চলছে। এর আগে ঝাড়খণ্ড থেকেও পর্যন্ত পেপার লিক হয়েছে, কিন্তু বিষয়টা সেই জায়গায় না। তুমি যে বলছো না একটা ছাত্র যাতে প্রতারিত না হয়, এখনো কিন্তু বলা হচ্ছে যে সিবিআই তদন্ত করবে, যারা যারা জড়িত, যদি কোনো ছাত্র তো জড়িত পাওয়া যায় তারও রেজিস্ট্রেশন বাতিল করা হবে। বিরোধীরা কি বলছে? রাজনীতি করছে, এরা কেউ দুর্নীতি, এটা কি কোনো সরকারের বক্তব্য হতে পারে? বিরোধীরা, আমি যতদূর জানি, যতটুকু পড়াশোনা করে দেখেছি, বিরোধীরা কেউ বলছেন না সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন না। তাদের একটাই বক্তব্য যে পরীক্ষাটা নতুন করে নেওয়া হোক। যদি ইউজিসি নেট পরীক্ষা বাতিল করে নতুন করে নেওয়া হয়, তাহলে নেট ইউজি কেন নতুন নয়, এই প্রশ্নটুকুই তারা তুলছেন। এই প্রশ্নটার উত্তর আমার মনে হয় উনি নিজে দিয়েছেন যে 2 মাস হয়ে গেল রেজাল্ট বেরিয়ে গেছে। আমি পার্থদার উত্তরটা ছাত্রছাত্রী যারা মেরিট লিস্টে নাম আছে তারা কেন বঞ্চিত হবে? না, প্রশ্নটা হচ্ছে যে তাহলে আপনি একটা কথা বলুন যে পার্লামেন্টে, ভারতবর্ষের সংসদ, সেখানে কেন এত বড় একটা ঘটনা নিয়ে আলোচনা হবে না? কি বলছেন? প্রধানমন্ত্রী নিজে উত্তর দিয়েছে নিটের পার্লামেন্টে দাঁড়িয়ে। আরে আলোচনা হয়েছে, আরে আলোচনা হয়েছে না, টপিক যখন আপনারা প্রধানমন্ত্রী 2 লাইনে তার মনের কথা বলে দেবেন, মন কি বাত বলে দেবেন, আর হয়ে গেল আলোচনা। এটা নিয়ে আলোচনা হবে না, এত বড় একটা ঘটনা আলোচনা হবে না। আপনারা প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী কি, প্রধানমন্ত্রী অ্যানসার আরে দেননি। আলোচনা হয়েছে, কি আলোচনা চাইছেন? স্পিকার পরিষ্কার বলে দিয়েছেন আলোচনা হবে না।
এত বড় একটা ঘটনা নিয়ে আলোচনা হবে না? না না না, স্পিকার সেই কথা আরে বলেনি। কি বলছেন আপনি? স্পিকার সেই কথা যে বলেনি। যা বলছে সরকারের বিরুদ্ধে দুটো কথা বললে সেটা রাজ্যসভায় expulse করে দেওয়া প্রধানমন্ত্রী হচ্ছে। এ নিয়ে মিনিট দ্বিতীয় বই দিন থেকে। বিবৃতি দিয়েছিলেন, তখন বিরোধী শূন্য রাজ্যসভা। বিরোধীরা তখন বেরিয়ে গেলে বিরোধী যেটা শূন্য সই করবে সেটা কি রাজ্যসভা। করা যাবে? প্রধানমন্ত্রী তখন বিবৃতি কেন চাওয়া হয়েছিল, লোকসভায় প্রধানমন্ত্রী দিলেন না? বিবৃতি দিয়েছে। লোকসভায় কেন প্রধানমন্ত্রী বিবৃতি আরে দিলেন না? প্রধানমন্ত্রীর যে কোনো কেন বিবৃতি যে দিলেন কোনো না? সভায় দিলে না সেটা না, তো change রাজ্যসভায় হবে দিতেই না। পারেন, আমার সেটা নিয়ে আপত্তি নেই। বিরোধী শূন্য রাজ্যসভায় প্রধানমন্ত্রী বিবৃতি দিলেন, কেন আলোচনা হলো না? কেন দেশের ইস্যুতে সংসদে আলোচনা হলো না? না না, দেখো আলোচনার একটা ফরম্যাট আছে। আলোচনার ফরম্যাটটা হচ্ছে সংসদে বিরোধীরা বিরোধীর সময় প্রশ্ন করবে, শাসক পক্ষ তার সময় উত্তরগুলো দেবে। আরে তারা তো মোশন না, না, এনেছিলেন। বিরোধীরা তারা বিরোধীদের তো সময় মোশন প্রশ্ন এনেছিলেন, করে কথা আলোচনার হচ্ছে। দাবি তো তুলেছিলেন। বিরোধীরা যে প্রশ্ন তামিলনাড়ু, কেরালা, বিরোধীরা- বাংলা সহ একাধিক রাজ্য তারা মোশন এনেছিল এ নিয়ে। আরে শুনো, বিরোধীরা যে প্রশ্নগুলো করা হয়েছে, সে মণিপুর হোক, সে নিট হোক, সেটা যখন প্রধানমন্ত্রী জবাবি ভাষণ দিচ্ছে, আলোচনা কোথায় হয়েছে? জবাবি ভাষণের আপনারা কি প্রশ্ন চাইছেন যে হচ্ছে না। প্রধানমন্ত্রীর ভাষণের সময়, আলোচনা না কোথায় হলো? প্রধানমন্ত্রীর ভাষণের সময় সেই Discussion টাইমটা কোথায় কনজিউম করে হলো? আপনারা বলবেন? জবাবি ভাষণের আপনারা কথা আর হচ্ছে আপনারা না। কোথায় আলোচনা যেতে দিয়েছেন? আলোচনা কোথায় আপনারা হলো? তো সংসদটাকে অচল করে দেওয়ার চেষ্টা করেছেন। কে? সংসদ তো প্রধানমন্ত্রীকে বলতে পর্যন্ত দিচ্ছিলেন আরে না। আপনারা তা যদি আপনারা আলোচনা আলোচনা করেন, করতে এত বড় চাইছেন? একটা ঘটনা আপনারা কি নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনা বস? হয়? না, না, প্রধানমন্ত্রীর আপনি বড় দেখুন, একটা সামনে ছিলেন। 2012 আমার থেকে মনে শুরু হয় হয়েছে। আমার মনে হয় রাজনৈতিক নেতারা তাদেরও জনগণের প্রতি কিছু বাধ্যবাধকতা রয়েছে। শুধু কেন্দ্রীয় সরকারের একা বাধ্যবাধকতা আছে স্নেহায়ন, এমনটা নয়। বিরোধীদেরও আমরা গঠনমূলক রাজনীতির কথা যখন তাদেরকে বারবার স্মরণ করাই, তাদেরও জনগণের প্রতি কিছু দায়বদ্ধতা রয়েছে, তারাও প্রশ্ন তুলবেন। সেই প্রশ্নের উত্তর দেওয়াই তো গভর্নমেন্টের কাজ, সেটাই তো নরেন্দ্র মোদীর দায়িত্ব। উনি যদি দেশের প্রধান পালক হয়ে থাকেন, উনি যদি দেশের চৌকিদার হয়ে থাকেন, তাহলে যদি চোর দেশের মধ্যে ঢুকে পড়ে, তাহলে দায় কি চৌকিদারের? দায় তো চৌকিদারের হবে। স্নেহায়ন, এটাই তো সত্যি, এটাই তো বাস্তব, এটাই তো বিষয়। জিজ্ঞাসাবাদ তো বাড়ির মালিককে এসে করবেন, পুলিশ এসে, এটাই তো সত্যি। আমরা হ্যাঁ, এক মিনিট 10 সেকেন্ড। পোস্ট গ্রাজুয়েটের জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেটা টিক মেরে অবজেক্টিভ টাইপ। সেখানে পোস্ট গ্রাজুয়েট শুধু নয়, তার উপরে পিএইচডি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছে। তাদের মনটা আলোচনার মন হতে হবে, বিস্তৃত আলোচনার মন হতে হবে। সেখানে টিক মেরে তাদের যোগ্যতা নির্ণয় হচ্ছে। দাদা, আপনি এই জিনিস যেটা ভারতবর্ষে চলে কোনোদিন চিন্তা করা এখন গেছে? যে- এখন কারা যে শিক্ষানীতি পরীক্ষাটা নেওয়া বানায়? হচ্ছে সেটা কারা new ভারতবর্ষে edition, শিক্ষানীতি new edition বানায়? আমরা এই policy। কথাই তো আমি বারবার দেবজ্যোতি বলছি। কর, আপনি তো রাজনীতিকরণ টপিকটা হচ্ছে। different দিকে নিয়ে যাচ্ছেন। রাজনীতির লোকেদের দুর্নীতি আমার আর আছে, কোন মন্ত্রীরা মামলাটা আছে, দেবজ্যোতি কর, রাজনীতির দেবজ্যোতি কর। লোকেদের Association চলে যাচ্ছে। বিভিন্ন দেবজ্যোতি পদে করের কাছে আমি এই জানতে সমস্ত চাইবো, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডক্টর কেন্দ্র করে- দেবজ্যোতি এটা আপনি কর, অন্য আমি dimension এ চলে যাচ্ছেন। ডক্টর দেবজ্যোতি কর, আমি এই টপিকের কনক্লুশন আপনার থেকে টানতে চাইবো যে 24 লক্ষ পরীক্ষার্থীর কথা ভেবে পরীক্ষা নতুন করে নেওয়া উচিত, নাকি দেশের ভবিষ্যৎ, মানে দেশের ভবিষ্যতের কথা ভেবে নতুন করে নেওয়া উচিত, না 24 লক্ষ পরীক্ষার্থীর কথা ভেবে পরীক্ষার কাউন্সিলিং চালিয়ে যাওয়া উচিত? আমি 1 মিনিট সময় আপনাকে দিলাম। প্রথম কথা হচ্ছে, যে কোনো জিনিসের সমস্যা আলোচনা করা খুব সহজ, কিন্তু সমাধান আলোচনা করা ঠিক ততটাই কঠিন। তো এখানে যদি আমরা দুটো অ্যাসপেক্ট দেখি, যে হয়তো কোর্ট একটা রায় তো দিয়ে দেবে, যেভাবে কোর্ট এগোচ্ছে কোনো না কোনো একটা দিকে রায় দেবে, হয় রিটেস্ট হবে আর না হলে কাউন্সিলিং প্রসিড হবে। এবং তার মধ্যে যেরকম ভাবে স্পোরাডিক্যালি যে ছাত্রগুলোকে দেখা যাবে ম্যাল প্র্যাকটিস হয়েছে, টেন্টেড এন্ড নন টেন্টেড, যে কথা মামলার দিনও বলা হচ্ছিল বারবার করে, সেগুলো সেগ্রিগেট হয়ে গেলে তো বক্তব্য হচ্ছে রায় হয়তো পেয়ে যাবে, একটা রায়, একটা ভার্ডিক্ট চলে আসবে। ন্যায় সবাইকে দেওয়া খুব মুশকিল, কিন্তু সিচুয়েশনটা এরকম হয়ে গেছে সবাইকে, যে মানে যারা রিটেস্ট চাইছে এবং যারা রিটেস্ট চাইছে না, দুজনকেই ন্যায় তো একসাথে দেওয়া এখন সম্ভব না। আর যদি আমি একটু সুপ্রিম কোর্টের কথাটাও বলি, অনেকে এখানে কেন্দ্রের আলোচনাগুলো করছে, আমি কোনো রাজনৈতিক কারোর সাপোর্টে না গিয়ে আমি সুপ্রিম কোর্টের অ্যাঙ্গেল থেকে যদি ব্যাপারগুলোকে দেখি, সুপ্রিম কোর্টের কাছে তো আগে যাওয়া হয়েছিল যে রেজাল্ট পাবলিশ হবে কি হবে না। তো সুপ্রিম কোর্ট তো 17 মের আগে বলতে পারতো যে না, রেজাল্টটা হোল্ড করতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা নেক্সট হিয়ারিং ডেট দিচ্ছি। তখন তো বলে দিল যে ভ্যাকেশন বেঞ্চ ডিসাইড হবে, রেজাল্ট পাবলিশ করুন, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় এই জায়গাটা কিন্তু একটা মানে সুপ্রিম কোর্টের এন্ড থেকে, আমি যদিও আমি প্রশ্ন করতেই পারি না কখনো সুপ্রিম কোর্টে, আমি সেটা একদমই করছি না, কিন্তু আমি একটাই কথা বলতে চাইছি এখানে, সেটা হচ্ছে যে সমস্যা এমনই একটা জায়গায় পৌঁছে গেছে সেখানে সমাধান খোঁজাটা সত্যি কিন্তু কঠিন। এবার কি করা উচিত যদি বলা হয়, আমি তো জাস্টিস চাইছি। আমার কাছে সেটা আমার স্টুডেন্ট যে হচ্ছে যে নিটে র্যাঙ্ক পড়ে গেছে এবং তাদেরকে সেলিব্রেশন করা হয়েছে, তাদেরকে নিয়ে, তারা মা বাবাকে নিয়ে খুব ভালো একটা স্বপ্ন দেখছে। আর সেটাও আমার স্টুডেন্ট যে হয়তো 600 নাম্বার পেয়েছে, অন্য বছর 600 পেলে হয়তো মানে একটা গভর্নমেন্ট সিট পেতে পারতো, এবছর হয়তো 600 পেয়ে হয়তো সে একটা সিট পাবে না, সে অ্যাসিওর হয়ে গেছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেটাই হোক না কেন, সুপ্রিম কোর্টে যা যা ভার্ডিক্ট দিয়েছে, গভর্নমেন্টও যা যা করেছে, সেটাতে যদি, যেটা বারবার সুপ্রিম কোর্ট নিজেও বলেছে যে 0.001% যদি কোনো ফ্যালাসি থেকে থাকে, তাহলে কিন্তু সেটাকে রিঅ্যাসেস করতে হবে। কিন্তু রিঅ্যাসেস করতে হবে বললেই তো হবে না, তাদেরকেও স্টেপ বাই স্টেপ এরকম ডিসিশনস গুলো দিতে হবে যে ডিসিশনস গুলো প্র্যাকটিক্যালি পসিবল।
প্র্যাকটিক্যালি সেগুলোকে ইমপ্লিমেন্ট করা অর্কবাবু, পসিবল। দেবজ্যোতি বাবু, আমি একটা এনটিএর একটা কথা আমার মাথায় কিছুতেই ঢুকছে না সাদা মাথায়, যেখানে তারা বলছেন যে পাটনা থেকে যে সন্দেহজনক পরীক্ষার্থীদের তারা সন্ধান করতে পেরেছেন তারা কেউ ভালো মার্কস পায়নি। মানে এনটিএ ধরে নিয়েছে যারা ভালো মার্কস পায়নি তারা সবাই ওই সন্দেহজনক পরীক্ষার্থী, কিন্তু যারা ভালো মার্কস পেয়েছে মেধা তালিকার ভেতরে ঢুকে রয়েছে ওই প্রথম একেবারে যারা ভালো নম্বর পেয়েছে তাদের মধ্যে যে একাধজন ওখানে ঢুকে নেই সেটাই বা প্রমাণ হবে কি করে? কারণ যে চক্র এর পেছনে কাজ করেছে তারা আগেও এই ধরনের পরীক্ষায় তারা কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত এবং তারা যথেষ্ট নামী একটা গ্যাং। ফলে এখানে এই ধরনের কিছু যুক্তি যেটা সুপ্রিম কোর্টে তারা তুলে ধরছেন সেটা কি দেশের জন্য ভয়ঙ্কর হচ্ছে? এইটা বারবার কিন্তু আলোচনায় আমাদের আজকে উঠে আসছে। আমি প্রদীপ্তর কাছ থেকে ছোট্ট করে এটা নিয়ে আমি আমার দ্বিতীয় টপিকে যেতে দেখো, চাই। তুমি বললে বাংলায় ফেক ডক্টরের কথা, আমি জাস্ট একটা রিমাইন্ডার, গত কালকে জুলাই 10, 24 রুরাল বাবলা আহমেদাবাদে একটা 1.5 লক্ষ টাকা 150 লক্ষ টাকা চেয়েছিল একটা পরিবারের কাছে এক ডাক্তার, তার নাম মেহুল চাভডা। আমরা মেহুল চস্কি দেখেছি, এবার মেহুল চাভডা, তাকে ফেক ডক্টর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরকম ভাবে গত 60 দিনে 129 জন ফেক ডক্টর গুজরাটে ধরা পড়েছে। গুজরাট মডেল অফ ডক্টর ছেড়ে দাও, এগুলো আমার বক্তব্য না। আমার প্রশ্ন দুটো, কতগুলো পরীক্ষা গত কয়েক বছরে বাতিল হয়েছে যেগুলো এনটিএ নিয়েছিল? কতগুলো পরীক্ষা? স্নেহা নিশ্চয়ই তথ্য রাখবে। 70টার বেশি পরীক্ষা বাতিল হয়েছে, 70 বাতিল হয়েছে। তার মানে দুর্নীতি হয়েছে বা হয়নি জানি না, কিন্তু 70টা পরীক্ষা যে বাতিল হলো সেটায় কত লক্ষ কত কোটি মানুষ পরীক্ষা দিয়েছিল, তাদের ভবিষ্যৎ কি? এনটিএ সেটা নিয়ে উত্তর দিতে পারবে না। কতবার এনটিএ এর বিরুদ্ধে অভিযোগ হয়েছিল? গত কয়েকবারে মাত্র গত এক বছরে 7 বার, 7 টাইমস এনটিএ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। 18 সালে তৈরি হওয়া একটা সংস্থা। তাহলে বোঝো তারপরেও এনটিএ এর বিরুদ্ধে, যেটা ভারত সরকারের মন্ত্রকের অধীনে আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে এটা একটা সংগঠিত দুর্নীতি, কারণ বিভিন্ন রাজ্যের স্থানাধিকারী বলছে, কিন্তু মানে ক্ষেত্রটা এক। তারা যেখানে গিয়ে পরীক্ষা দিয়েছিল সেটাও গুজরাট মডেল অথবা সেটা পাটনা মডেল, যেটাই হোক না কেন পরীক্ষার্থী বিভিন্ন রাজ্যের দুর্নীতির লোক কিংপিং একটা জায়গায়। খুব গুরুত্বপূর্ণ এই আলোচনা। তবে আমাকে এই আলোচনা থেকে আমার দ্বিতীয় টপিক অপেক্ষা করছে, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি চলুন আপনাদেরকে তার প্রতিবেদন দেখাই। 2017 সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল 3 তালাক অসাংবিধানিক। মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে 2019 সালে দেশে রদ হয়েছে 3 তালাক প্রথা, যার ফলে তাৎক্ষণিক 3 তালাক ভারতীয় আইনে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। আইনে আগেই বলা হয়েছিল যে মুসলিম মহিলাকে তার স্বামী তালাক দিয়েছেন তাকে ও তার সন্তানদের ভরণ পোষণের জন্য ম্যাজিস্ট্রেটের নির্ধারিত খোরপোশ দিতে বাধ্য থাকবেন। কিন্তু দেশে এমন অনেক উদাহরণ আছে যেখানে তালাকের পর বিবাহ বিচ্ছিন্ন স্ত্রীকে খোরপোশ দেওয়া হয়নি। তেমনই এক মহিলা সুপ্রিম কোর্টে নিয়ে যান তার অভিযোগ। সেই মামলাতেই বিচারপতি বি.ভি. নাগরত্না ও বিচারপতি আগস্টাইন জর্জ মাহসিহর বেঞ্চ জানিয়েছে, ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছিন্ন মহিলা খোরপোশের দাবি জানাতে পারেন। মুসলিম নারীদের ধর্মনিরপেক্ষতার চোখে আলাদা করে দেখা যায় না। খোরপোশ মানে দান বা ভিক্ষা দেওয়া নয়, খোরপোশের দাবি বিবাহিত মহিলার অধিকার। এবার থেকে খোরপোশের দাবিতে করা যাবে মামলা। ধারা 125 মোতাবেক মামলা করে অধিকার বুঝে নিতে পারবেন দেশের সংখ্যালঘু মহিলারা। এতে তাঁদের আর্থসামাজিক ও মানসিক উন্নতিও হবে বলে মনে করছেন সমাজবিদরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি কাজী মাসুম আক্তারের কাছে আসতে চাইবো। মাসুম সাহেব, খুব ছোট্ট করে, সময় বেশি নেই, আমি জানতে চাইবো যে 3 তালাক তো আগেই তালাক দিয়েছে আমাদের দেশ, এবার সংখ্যালঘু মহিলারা যারা তালাক পেয়েছিলেন তাদের জন্য একটা অধিকার তৈরি করে দিতে পারলো সুপ্রিম কোর্ট। এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হচ্ছে আমাদের দেশের জন্য? আমার এই নিয়ে বলতে ভালো লাগছে না যে বিষয়, এই 1 লক্ষ মুসলিম মহিলা এবং তার মধ্যে কিছু অমুসলিম ছিল, কিছু পুরুষও ছিল, তার মধ্যে আমরা একটা মেমোরেন্ডাম তৈরি করেছি সিগনেচার নিয়ে। আমরা এই ঐতিহাসিক রায় 3 তালাক বন্ধ করার জন্য যে ঐতিহাসিক রায় ঘোষণা হলো সুপ্রিম কোর্টে 2017 সালে, তার আগে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিয়েছিলাম, এবং তার 10 দিন পরে এই ঐতিহাসিক রায়। আমি তখন পরবর্তীকালে আমি লিখিতভাবে জানিয়েছিলাম আইনমন্ত্রীকে ভারতের, যে শুধু তালাক 3 তালাক বন্ধ করলে তো হবে না, ওই মহিলা সে সুরক্ষা কোথায় পাচ্ছে? তাদের স্বামী ধরুন জেলে চলে গেল, তাহলে হলোটা কি? 3-4টে বাচ্চা নিয়ে মহিলা কিভাবে থাকবে? লজিকে যান, মহিলাটা বাঁচবে কিভাবে? লজিকে যান, শুধু জেলে ঢুকিয়ে দিলে হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাদেরকে বাঁচাতে হবে, তাহলে তালাক ভাতা চালু করতে হবে, সামাজিক সুরক্ষা। তাহলে বিধবা ভাতা কি তালাক ভাতা চালু হবে? এইটার জন্য আবেদন করেছে। পাশাপাশি পুরুষরা খোরপোশ দেবে কিনা? আমরা জানি 1995 সালে শাহবানী মামলার সময় এই রায়টা হয়েছিল যে
আমাদের ফৌজদারি কার্যবিধির 125 নম্বর ধারায় যে খোরপোশ দেওয়ার যে বিধি আছে, সমস্ত মহিলাদের জন্য সেই বিধি ইমপ্লিমেন্ট হওয়ার কথা, সেই একই বিধি লাগু করার কথা বলা হয়েছিল 1985 সালের শাহবানী মামলার ক্ষেত্রে। যেই বলা হলো যে কন্টিনিউ মুসলিম মহিলাদেরকে খোরপোশ দিয়ে যেতে হবে, শাহবানের জন্য একটা রায় হয়েছিল, চিৎকার করে উঠেছিল তখন সরকার, মানে জনগণ, তখন রাজীব গান্ধী সরকার ছিল, পিছু হতে হয়েছিল সরকারকে, এটা ইতিহাস বলছে। পরবর্তীকালে 1 বছর পরে 1986 সালে ওটাকে কমিয়ে দিয়ে করা হলো কি, ইদ্যৎকালীন সময়, অর্থাৎ 90 দিনের জন্য, যে ইদ্যৎকাল বলা হয় ইসলামিক ল অনুযায়ী, যে এই 3 মাসের জন্য কেবলমাত্র খোরপোশ পাবে। এটা মোটামুটি চলছিল, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ন্যায় নয়। তাই এখন এতদিন পরে 2001 সালে প্রসঙ্গটা উঠেছিল, আবার এখন গত বুধবারে এই সুপ্রিম কোর্টের এই দুটো বেঞ্চ বলেছে আর কি, যে 125 ধারা ফৌজদারি কার্যবিধির 125 ধারা অনুযায়ী প্রত্যেকটা মহিলার সমান অধিকার থাকবে খোরপোশ পাওয়ার ক্ষেত্রে, যেটা মুসলিম মহিলারা পাবে। আমি ব্যক্তিগতভাবে একে স্বাগত জানাই। প্রসঙ্গ হচ্ছে না, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে এই পাবার কথা বলা হচ্ছে বটে, কিন্তু খোরপোশটা যে পাবে কে দেবে বলছে, যার সঙ্গতি আছে সেই পুরুষ দেবে। সে কাকে কাকে দেবে? আইন কি বলছে? শুধু স্ত্রী নয়, সন্তান, বাবা মা সবাই পাবে এই ভরণ পোষণের দায়িত্ব। প্রশ্ন হচ্ছে, যে দাবি করবে যে আমার আর্থিক অবস্থা দেবার মতো নয়, সেই মূল্যায়নটা কিভাবে হবে? অনেকে আর্থিক অবস্থা প্রাইভেট কোম্পানিতে কাজ করে, ধরুন আর্থিক অবস্থা ভালোই, সে দেখাবে 20, মানে আপনি বলছেন এক্ষেত্রেও আইনের 5,000 টাকা পায়, 5,000 টাকা পায়, খোরপোশ 1,000 টাকা দেবে। কাজের কাজ মানে কাজী মাসুদ আক্তার, আপনি যেটা বলছেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে স্বামীর ইনকামের সর্বোচ্চ 25% পর্যন্ত তার স্ত্রীকে খোরপোশ দেওয়া যায় 125 সিআরপিসিতে। এবার প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রেও কাজী মাসুদ আক্তার যেটা বলছেন যে এই বিশেষ ক্ষেত্রে যে মহিলা যদি একেবারে সমস্যায় পড়ে যান, তাহলে এই জন্য আইনের পরিবর্ধন বা পরিস্ফুটন আরো পরিষ্কার হওয়া দরকার, যে এই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে কি করা হতে পারে, অর্থাৎ সামাজিক অর্থনৈতিক সুরক্ষার দিকটা আরো মানে কঠোরভাবে ভাবার দরকার রয়েছে বলে মনে করা হচ্ছে, যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়কে পিছিয়ে পড়া সম্প্রদায় বলে তাদের এগিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন কমিটি, বিভিন্ন রিপোর্ট আমরা দেখেছি। ফলে এই বিষয়টা এগিয়েছে, কিন্তু আরো বেশি করে সামনে নিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে আর সময় নেই, আজকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে সময় দেওয়ার জন্য। নমস্কার।